সরবরাহ বাড়লেও কমেনি শীতকালীন সবজির দাম। মাছের বাজারেও নেই সুখবর, দাম নিয়ে ক্রেতা বিক্রেতার পাল্টা অভিযোগ। শীতের শাল আর চাদর তৈরিতে ব্যস্ত টাঙ্গাইলের তাঁতপল্লী। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কা। সহজ শর্তে ঋণ দেওয়ার আশ্বাস তাঁত বোর্ডের। এবং অবহেলা অযত্নে সিলেটের উৎমা পর্যটন কেন্দ্রের বেহাল দশা। সীমাহীন দুর্ভোগের শিকার পর্যটকরা, সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্য। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি এজি মাহমুদ। দর্শক, অর্থ বাণিজ্যের নিয়মিত খবরে যাওয়ার আগে জেনে নেব জাতীয় কিছু খবর। মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মুজাহিদকে কেন্দ্রীয় কারাগারে রায় গতকাল রাতে পড়ে শোনানো হয়েছে। এদিকে এখনও জোরদার রয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকার নিরাপত্তা ব্যবস্থা। সকালে কারাগারের প্রধান ফটক ও এর আশপাশে র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যদের সতর্ক অবস্থান করতে দেখা গেছে। কারাগারের আশপাশের সড়কগুলোতেও নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মোতায়েন রয়েছে সাজোয়া জাহান। এর আগে গতকাল বিকেলে বিচারপতিদের স্বাক্ষর এবং আনুষ্ঠানিকতা শেষে রায়ের কপি কারাগারে পাঠান ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তর। রাতেই ট্রাইব্যুনালের কর্মকর্তারা রায়ের কপি দুটি নিয়ে কারাগারে যান। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় কারাগারের সামনে রয়েছেন আমাদের রিপোর্টার তানিন মেহেদী। সেখানকার খবরাখবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তানিন। এই যে গত রাতে আসামিদেরকে রায়ের রিভিউর কপি পড়ে শোনানো হয়েছিল এবং আজকে আমরা সকাল থেকে কেন্দ্রীয় কারাগারের সামনে গণমাধ্যম কর্মীরা যারা অপেক্ষা করছিলাম, আমরা মূলত সকাল থেকে একটি বিষয় শুনছিলাম যে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আইনজীবীরা হয়তোবা তাদের সঙ্গে দেখা করার জন্য কেন্দ্রীয় কারাগারে আসতে পারেন। তবে কিছুক্ষণ আগে আমি আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আইনজীবীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে গতকালকে মূলত তারা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করার জন্য কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন। তবে কারা কর্তৃপক্ষ এখনো পর্যন্ত তাদেরকে আসলে কোনো সিদ্ধান্ত জানাননি, অর্থাৎ দেখা করা যাবে কিংবা যাবে না, অথবা আদৌ দেখা করতে পারবেন কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত কিন্তু তারা আইনজীবীদেরকে জানাননি বলে তারা আমাদেরকে জানিয়েছেন আইনজীবীরা কিছুক্ষণ আগে। এছাড়াও সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবীরা আসলে তার সঙ্গে দেখা করবেন কিনা সেই বিষয়টি সম্পর্কে কিন্তু আমরা এখন পর্যন্ত কিছু জানতে পারিনি। তবে গতকালকে রায়ের যে রিভিউর কপি পড়ে শোনানো হয়েছিল, তখন আমরা কয়েকটি গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম তারা যেটি বলেছিলেন যে আজকে হয়তোবা পরিবারের সদস্যরা তাদের সঙ্গে দেখা করতে পারেন। তবে সেই বিষয়টি সম্পর্কে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি কোনো তাদের উপস্থিতি দেখছি না। আমরা সকাল 10:30টার দিকে শুনেছিলাম একটি কথা যে দুই পরিবারের সদস্যরা কেন্দ্রীয় কারাগারে তাদের সঙ্গে দেখা করার জন্য আসতে পারেন। তবে এখন পর্যন্ত কিন্তু সেই ধরনের কোনো পরিস্থিতির লক্ষণ আমরা দেখছি না। তবে কেন্দ্রীয় কারাগারের সামনে কিন্তু গতকালকে যে ধরনের বাড়তি এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল, আজকে সকাল থেকে আমরা দেখেছি যে পুলিশ, র্যাব এবং পুলিশ যারা রয়েছে তারা কেন্দ্রীয় কারাগারের সামনে কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছে। তবে সকাল থেকে কেন্দ্রীয় কারাগারের সামনের যে সড়কটি ছিল সেই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে, যদিও গতকালকে যান চলাচল কিন্তু একদমই বন্ধ ছিল। তবে এখানে যে সড়কের সামনে সাধারণ মানুষ, অর্থাৎ উৎসুক মানুষ যারা ভিড় জমিয়েছেন, তাদের সংখ্যা আমরা অনেকটাই কম দেখেছি। কিছুক্ষণ আগেও, ঘণ্টাখানেক আগেও সাধারণ মানুষ যারা ছিলেন, উৎসুক জনতা যারা ছিলেন, তারা কিন্তু এখানে ঘোরাফেরা করছিলেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং পুলিশ কিন্তু তাদেরকে এই জায়গা থেকে তাদেরকে সরিয়ে দিয়েছেন এবং তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন বলে আমরা এখন পর্যন্ত এমনটি দেখতে পেরেছি। তবে এই যে বলা যাচ্ছে যে শীর্ষ এই দুই যুদ্ধাপরাধীর ফাঁসির রায়কে কেন্দ্র করে কেন্দ্রীয় কারাগারের সামনে বেশ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তো এই যে এখনকার মতো এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। এজি দর্শক, কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী তানিন মেহেদী। এবারে ফিরছি নিয়মিত অর্থ বাণিজ্যের খবরে। রাজধানীর কাঁচা বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও কমছে না দাম, উল্টো সপ্তাহখানেক আগের তুলনায় বেড়েছে কয়েকটি সবজির বাজার দর। বিক্রেতাদের দাবি, এখনো মৌসুম শুরু হয়নি বলেই বাড়তি দামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি। এদিকে বাজারে ইলিশের সরবরাহ কমলেও অন্যান্য মাছের আমদানি বেড়েছে, তবে সে তুলনায় দাম কমেনি বলেই মনে করছেন ক্রেতারা।
দেশে সবজির সবচেয়ে বড় মৌসুম শীত। ষড়ঋতুর চক্রে বছরের এ সময়টাতে ভোক্তাদের নজর থাকে সতেজ সবজির দিকে। সে কারণে বিক্রেতাদেরও লক্ষ্য থাকে শীতকালীন নানা সবজি দিয়ে দোকান সাজানোর দিকে। তবে পণ্যের সরবরাহ বাড়লে বাজারে তার দাম কমবে। অর্থনীতির এমন সূত্র একেবারেই অর্থহীন হয়ে পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। ডালা ভর্তি শীতকালীন টমেটো, মূলা, শিম, ফুলকপি আর বাঁধাকপিতে ক্রেতাদের চোখ জুড়ালেও অনেকেই মনে করছেন সাধ্যের বাইরে বাজার দর। কারণ বাজার গেলে এই একই সবজি এর অর্ধেক দামে পাওয়া যাবে, কিন্তু ওই পলাশী বাজার আসলে বা অন্য বাজার গেলে ডবল দাম। সবজি তো মনে করেন এখন সব আইটেমে নামছে মোটামুটি। টমেটোর একটু আমদানি এখনো হয় নাই, এই জন্য কাস্টমার টমেটোর দামটা বেশি, 140 টাকা 150 টাকা কেজি, আর ইন্ডিয়ানটা আছে 120 টাকা কেজি। একই অবস্থা মাছ বাজারেও। রুই, তেলাপিয়া, চিংড়ি সহ অন্যান্য মাছের আমদানি রয়েছে ঠিকই, তবে দাম কমেনি কোনোটিরই। বিক্রেতারা বলছেন ইলিশের সরবরাহ কমে যাওয়ায় এর প্রভাব পড়ছে অন্যান্য মাছের দামে। বিভিন্ন ধরনের মাছ দেখা যাচ্ছে, ইলিশ মাছও মোটামুটি আমি দেখছি বাজারে, কিন্তু আমার কাছে দামটা একটু বেশি মনে হচ্ছে। বাজারের আসলে মনিটরিং ব্যবস্থা আমাদের আছে কিনা আসলে সেটা আমাদের চোখে কখনো পড়ে না। যখন ইলিশ মাছ আসবে তখন এটা বন্ধ করে দিছে, তখন ইলিশ মাছগুলো তার এক জায়গায় থাকে না, সব চলে গেছে। এখন দেশে ইলিশ মাছই নাই। এই ইলিশ মাছের উপরে সব মাছ নির্ভর। একটা ইলিশ মাছ যদি 300 টাকা পাইতো তাহলে অন্য মাছ কিনতো না। এখন একটা ইলিশ মাছের দাম 1000 টাকা, অন্য মাছের দামের উপরে গিয়ে পড়ে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 130 টাকায়, আর খাসি বিক্রি হচ্ছে 550 টাকায়। কেজিতে 20 টাকা কমেছে গরুর মাংসের দাম, বিক্রি হচ্ছে 380 টাকা দরে। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। প্রকৃতিতে কড়া নাড়ছে শীতকাল, আর এই শীতে উষ্ণতা দিতে শাল আর চাদর তৈরিতে ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের বাথুলি সাদি তাঁতপল্লী শ্রমিকরা। তবে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি বাজারে ভারতীয় চাদরের আমদানি বাড়ায় লোকসানের আশঙ্কা রয়েছে তাদের। অবশ্য ঐতিহ্যবাহী শিল্প রক্ষায় উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ তাঁত বোর্ড। কাজী তালুকদারের পাঠানো তথ্য, রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শীতের সময় উষ্ণতা পেতে যেসব পোশাক ব্যবহার হয়ে থাকে তার মধ্যে চাদর অন্যতম। তাই টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাথুলি সাদি তাঁতপল্লীতে এখন শুধুই ব্যস্ততা। মনের মাধুরী মিশিয়ে মণিপুরি, পাট্টা, আম ডিজাইন, হাই চয়েস সহ বাহারি ডিজাইনের চাদর প্রস্তুতে ব্যস্ত শ্রমিকরা। কিন্তু গত 2 বছরে অস্বাভাবিক হারে সুতার মূল্য বৃদ্ধি এবং চড়া সুদে ব্যাংক ঋণ নিয়ে বেকায়দায় পড়েছেন তাঁতিরা। এছাড়া বাজারে ক্রেতা কম থাকায় উৎপাদিত চাদর বিক্রি নিয়ে শঙ্কিত তারা। ভূতার বাজারও বেশি, এদিকে ব্যবসা ভালো না, ব্যবসা নন্দা। যে মাল বানাইছে এই মাল বিক্রি করে এই ঋণ পরিশোধ করার মতো আমাদের সামর্থ্য নাই। ভারত থেকে কিছু কাপড় আমদানি হয়, যার কারণে আমাদের ব্যবসার অনেক ক্ষতি হয়। আমাদের বেতন চাই, তখন মহাজন বলে যে চাদর বিক্রি করতে পারি না। এদিকে বাজারে ভারতীয় চাদরের আধিক্যের পাশাপাশি সরকারের পৃষ্ঠপোষকতা না থাকায় এই শিল্প ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। সরকার যদি আমাদের প্রতি একটু নজর দিতেন বা বাইরে মালটা রপ্তানি করার একটা ব্যবস্থা করে দিতেন, সেক্ষেত্রে মনে হয় যে আমরা একটু ভালোভাবে শরীফ নিয়ে চলতে পারতাম। তবে তাঁত শিল্প রক্ষায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন তাঁত বোর্ডের এই কর্মকর্তা। বেসিক সেন্টার আওতায় 4,27,00,000 টাকা তাঁত ঋণ বিতরণ করা হয়েছে। যারা পান নাই, ঋণ নিতে আগ্রহী, তাদেরকে যাতে করে ঋণ দিতে পারি সে ব্যাপারে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি অবহিত করব এবং তাদের ঋণ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করব। টাঙ্গাইলের বাসাইলে ছোট বড় মিলিয়ে প্রায় 10,000 তাঁত রয়েছে, আর এতে কাজ করছেন প্রায় 22,000 শ্রমিক। সময় সংবাদ, টাঙ্গাইল। কর দিতে উদ্বুদ্ধ করতে করদাতাদের সাথে এনবিআরকে সুসম্পর্ক স্থাপন এবং আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এছাড়া উন্নত বিশ্বের আদলে 2018 সালের মধ্যে বাংলাদেশেও কর পরিশোধের নির্দিষ্ট একটি দিন নির্ধারণের উদ্যোগ নিতে বলেছেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর বেলি রোডের অফিসার্স ক্লাবে কেন্দ্রীয়ভাবে শীতকালীন আয়কর মেলার উদ্বোধনের সময় অর্থমন্ত্রী এই আহ্বান জানান। এদিকে প্রথমবারের মতো আয়োজিত এই মেলায় হেল্প ডেস্ক না থাকায় কিছুটা বাড়তি সময় লাগলেও হয়রানি ছাড়া রিটার্ন জমা দিতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন করদাতারা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। সাধারণ মানুষকে কর প্রদানে উদ্বুদ্ধ করতে 2010 সাল থেকে ঢাকা সহ দেশের বিভাগীয় শহরগুলোতে বছরে একবার আয়কর মেলার আয়োজন করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড। গত কয়েক বছরে মেলার প্রতি করদাতাদের ব্যাপক আগ্রহ দেখা যায়। এদিকে 30 নভেম্বর আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় শেষ হবে, তাই করদাতারা যেন হয়রানি ছাড়া সহজে রিটার্ন জমা দিতে পারেন সে লক্ষ্যে শীতকালীন এই আয়কর মেলার আয়োজন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী জনগণকে উন্নত সেবা দিতে করদাতাদের নিয়মিত কর দেওয়ার আহ্বান জানান।
যাতে একটা হ্যাসল না হয়। এখন এক পেজের আয়কর মরালেস করেছি, সেটাকে আরেকটু বোধহয় সহজ করা উচিত। আমি চাই যে আমাদের সরকারের শেষ হওয়ার আগে, অর্থাৎ আগামী 3 বছরের মধ্যে আপনারা এইরকম একটা অবস্থার সৃষ্টি করেন যেখানে ওয়ান ট্যাক্স ডে ইজ ফিক্সড ফর দি হোল কান্ট্রি। এদিকে প্রথমবারের মতো আয়োজিত শীতকালীন কর মেলায় ঝামেলা ছাড়া রিটার্ন জমা দিতে পারলেও কোনো হেল্প ডেস্ক ও ব্যাংক বুথ না থাকার অভিযোগ করেন করদাতারা। কোনো হ্যারাসমেন্ট নাই, হ্যাঁ, এবং এনভায়রনমেন্ট ভালো, সকলে এন্টারটেইন করছে। মনে হচ্ছে যে এটা সমাজের দাম আছে আয়কর যারা দেয়। সবাই সব কিছু সহজে পাওয়া যাচ্ছে এবং সবাই একদম স্পন্টেনিয়াসলি জমা দেওয়া যাচ্ছে, দ্রুত রিটার্নগুলো রিসিভ করা যাচ্ছে। হেল্প ডেস্ক হওয়ার কারণ না থাকার কারণে একটু সমস্যা হচ্ছে, তো এসে দেখছি তারা খুবই ব্যস্ত এবং দিতে পারলে সুবিধা। অফিস থেকে এইখানে আসাটা আমরা খুব সহজ মনে করি। তবে কর কর্মকর্তারা জানান, পে অর্ডার না থাকলেও করদাতারা চাইলে চেকের মাধ্যমেও ব্যাংকে কর পরিশোধ করতে পারবেন। মেলায় নতুন করদাতারা ইটি, আইএন নিবন্ধন ও পুরনো করদাতারা পুনঃনিবন্ধন করার সুযোগ পাচ্ছেন। কোনো করদাতা যদি ব্যাংকে এই মুহূর্তে যে তারা পে অর্ডার বা চালানের মাধ্যমে না দিতে পারেন, তারা ইচ্ছা করলে তাদের যে ব্যাংকের যে চেক আছে সেই চেকের মাধ্যমে যে তারা প্রত্যেকটা সার্কেলের এগেনস্টে ওই ডেপুটি কমিশনারের নাম লিখে, সার্কেল লিখে তারা এখানে কর প্রদান করতে পারবে। রাজধানী ঢাকা সহ দেশের 6টি বিভাগীয় শহরের 8টি স্পটে 3 দিনব্যাপী এ মেলা চলবে। এর আগে সেপ্টেম্বরে সারা দেশে আয়োজিত সপ্তাহব্যাপী আয়কর মেলায় 2035 কোটি টাকার রাজস্ব পায় এনবিআর। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রথমবারের মতো 6টি বিভাগীয় জেলায় চলছে 3 দিনব্যাপী শীতকালীন আয়কর মেলা। ঢাকার অফিসার্স ক্লাবে রয়েছেন রিপোর্টার মোস্তফা মাহবুব এবং চট্টগ্রামের আগ্রাবাদের সরকারি কার্যভবন চত্বরে রয়েছেন সহকর্মী কমল দে। প্রথমেই চলে যাচ্ছি মাহবুবের কাছে। মাহবুব, জি আপনাকে ধন্যবাদ। সকাল থেকেই কিন্তু আসলে রাজধানীর যে করদাতারা তাদের কিন্তু এখানে বেশ উৎসাহী উপস্থিতি এখানে আমি দেখতে পেয়েছি। তো এই যে একটু বলে রাখতে চাই যে আসলে গত সেপ্টেম্বর মাসে যে দেশব্যাপী যে আয়কর মেলাটি হয়ে গেল, সেখানে আমরা যতটা ঠিক গোছানো এবং বেশ পরিকল্পিতভাবে আসলে দেখতে পেয়েছি, এবারের এই শীতকালীন যে আয়কর মেলা প্রথমবারের মতো যেটি আয়োজিত হয়েছে, সেখানে কিন্তু এত গোছানো বা এত গোছানো ব্যবস্থাপনা আমরা দেখতে পাইনি। এখানে যারা করদাতারা যারা এখানে এসেছেন বিভিন্ন করাঞ্চল থেকে, তাদের কাছে আমরা পেয়েছি বা তারা আমাদের কাছে অভিযোগ করেছেন যে এবারে কিন্তু এই মেলায় কিন্তু কোনো ব্যাংকের বুথ না রাখার ফলে যে কর রিটার্ন এবং কর দেওয়ার ক্ষেত্রে যে সীমাবদ্ধতা বা আর্থিক লেনদেনের বিষয়টি, সেটাতে কিন্তু একটু জটিলতা সৃষ্টি হয়েছে। এখানে এসে মূলত আসলে চেকের মাধ্যমে কিংবা যারা আগে থেকেই মেলায় আসার আগেই যারা ব্যাংক থেকে আসলে তাদের আর্থিক লেনদেনের বিষয়টি সম্পন্ন করে এসেছেন, তারাই কিন্তু এখানে মূলত সেবা নিতে পারছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এর আগে আসলে সারা দেশব্যাপী যে কর মেলাটি হয়েছিল সেপ্টেম্বর মাসে, তখন কিন্তু আমরা দেখেছিলাম যে এনবিআর এর পক্ষ থেকে এনবিআর এর বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এখানে ছিলেন, আমাদেরকে অর্থাৎ গণমাধ্যমকে বিভিন্ন রকম তথ্য দিয়ে সহযোগিতা করছিলেন। এবারে কিন্তু আমরা সেই সহযোগিতার বিষয়টি দেখতে পাইনি। তো এখানে আমার সঙ্গে একজন আয়করদাতা আছেন, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। তো আপনি আসলে এখানে কেন এসেছেন বা কি ধরনের সেবা নিতে এসেছেন একটু জানতে চাই, এবং কি ধরনের সমস্যা আসলে আপনি। আমি তো এসেছি মূলত, আমি চাকরিজীবী, অফিস টাইমে আসা আমার জন্য সমস্যা, অফ ডেতে থাকাতে আমি রিটার্ন জমা দিতে এসেছি। তো মোটামুটি সব কিছু ঠিক আছে। একটা জিনিস আমার কাছে প্রবলেম মনে হয়েছে, সেটা হলো যে কোনো ব্যাংকের বুথ নেই। অর্থাৎ আমি চিন্তা ভাবনা করেছিলাম আজকে পে অর্ডার করে টাকাটা জমা দেবো, আমি ব্যস্ততার কারণে করতে পারিনি। তো যাই হোক, আমি একটা চেক এনেছিলাম, ব্ল্যাঙ্ক চেক, সেটা এখন অ্যাকাউন্ট পে করে জমা দিচ্ছি আর কি। এই যে আসলে শুনতে পাচ্ছিলেন যে এখানে একজন করদাতার সাথে আমরা কথা বলছিলাম, ঠিক এরকম অনেক করদাতাই কিন্তু এখানে আজ এসেছিলেন সকাল থেকে বিভিন্ন ধরনের সেবা নিতে, কিন্তু এই সীমাবদ্ধতা এবং অব্যবস্থাপনার কারণে কিন্তু আসলে তাদেরকে অনেকেই ঘুরে যেতে হয়েছে এবং অনেকেই ক্ষোভ প্রকাশ করতেও কিন্তু আমরা দেখেছি। তো মানে এই ছিল আসলে এই সকালবেলায় এই করদাতাদের আসলে আয়কর দেওয়ার তথ্য। আমরা এখন চলে যাব চট্টগ্রামে।
ধন্যবাদ মাহবুব। আপনারা বলছেন রাজধানী ঢাকা আয়কর মেলার কথা, আমি একটা চট্টগ্রামে আসি। এই চট্টগ্রামে শীতকালীন যে আয়কর মেলা দ্বিতীয় দিন, অর্থাৎ ছোট্ট পরিসরে কিন্তু এই মেলার আয়োজন করা হলো, ব্যাপক সাড়া পেয়েছে আয়োজকরা। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথম দিন যে গতকালকে মেলার প্রথম দিন, সেই মেলা আমরা দেখতে পাচ্ছি মোট টোটাল 1,02,12,286 কোটি টাকা তারা পেয়েছে বলছে, এবং তারা বলছে 2,635টি আয়কর রিটার্ন দাখিল করা হয়েছে এখানে। এর মধ্যে নতুন 3 নম্বর নিয়েছেন 98 জন এবং রি-রেজিস্ট্রেশন করেছেন মোট 7 জন। অর্থাৎ আজ দ্বিতীয় দিন আয়কর মেলা চলছে। আমরা দেখছি আজ বন্ধের দিন হওয়ার কারণে কিন্তু সকাল থেকে আয়কর মেলা কিন্তু একটু উপচে পড়া ভিড় রয়েছে। এক্ষেত্রে কর্মকর্তারা বলছেন তারা চেষ্টা করছেন যথাসাধ্য চেষ্টা, যারা আয়কর জমা দিবেন তাদের যতটুকু সেবা দেওয়া যায় সেই বিষয়টি তারা চেষ্টা করছেন। এক্ষেত্রে যে 4টি কর অঞ্চল রয়েছে চট্টগ্রামে, সেই 4টি কর অঞ্চলের পাশাপাশি তারা বৃহৎ যে করদাতা ইউনিট রয়েছে তাদেরকেও এখানে আলাদা বুথ করা হয়েছে। তবে এখানেও কিন্তু ঢাকার মতো এখানে ব্যাংকের কোনো বুথ করা হয়নি। তা আমরা যেটা বলতে পারছি, কর্মকর্তারা বলছেন তারা যেহেতু ছোট্ট পরিসরে এই মেলার আয়োজন করেছিলেন, যেহেতু সেপ্টেম্বরে আয়োজনটি একটি বিশাল পরিসরে হয়েছিল, সেই বিশাল পরিসরের ক্ষেত্রে এখন তারা মূলত শীতকালীন এই ছোট্ট পরিসরে তারা এই মেলাটা আয়োজন করেছে। তবে তারা বলছেন যারা আয়কর রিটার্ন দাখিল করতে আসবে কিংবা যারা এখানে আসবেন তাদেরকে যত সম্ভব সেবা দেওয়া তারা এটা চেষ্টা করবেন। এই বিষয়টা আমি কথা বলবো একটু এখন, যে আপনাদের তো এই মেলা চলছে, প্রথম আপনারা সেপ্টেম্বরে মেলার আয়োজন করেছিলেন, আজকেও তো দ্বিতীয় মেলা আয়োজন চলছে, কতটুকু আপনারা সফলতা আশা করছেন? না, আপনারা মেলায় আসছেন, আপনারা নিজেরাই দেখছেন যে মানুষ কিভাবে এখানে উপস্থিত। আপনি গতকালে আমরা দেখছি, আজকে তো সকালে শুরু হলো, সারাদিন উপচে পড়া ভিড় এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের রিটার্ন জমা দিচ্ছেন। কাজেই আমরাও উৎসাহিত বোধ করি যে মানুষ যখন নিজে থেকে স্বপ্রণোদিতভাবে রিটার্ন দিচ্ছেন, এইটাই আমি মনে করি এনবিআর এর সাকসেস। এক্ষেত্রে প্রথমবার তো সেপ্টেম্বরে খুব সফল হলো, এবার আপনাদের লক্ষ্যটা কি থাকছে? আমাদের লক্ষ্য একটাই, যে করদাতাদেরকে সেবা দেওয়া, এইটাই হলো আমাদের মূল লক্ষ্য। আপনারা জানেন আমাদের যে প্রথম মেলা যেটা গেল 15 সেপ্টেম্বরের পরে, অর্থাৎ 16 সেপ্টেম্বর থেকে, ওই মেলায় মূলত আমরা সম্মানিত করদাতাগণকে যে সেবা দিয়েছি, সেই সেবাটা হলো কীভাবে রিটার্ন পূরণ করতে হয়, এই ব্যাপারে তারা আসছেন এবং সবাইকে আমরা ওই ব্যাপারে হেল্প করেছি। এখন তারা ওই সেবা নিয়ে যে রিটার্ন নিজেরাই পূরণ করছেন এবং এই মেলায় রিটার্নটা জমা দিচ্ছেন। এটি ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে কর্মকর্তা এবং কর কমিশনার অপূর্ব কুমারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন তারা চেষ্টা করছেন যারা এখানে মেলায় আসছেন তাদের আয়কর রিটার্ন দাখিল সহ যে তাদের যে কাগজপত্র জমা দেওয়া যেন পূর্ণাঙ্গভাবে করা যায় সেই বেশি তারা চেষ্টা করছেন। একই সাথে তারা বলছেন তারা সেপ্টেম্বরে যে মেলাটি ব্যাপকভাবে আয়োজন করেছিলেন এবং অনেকটা সফল হয়েছিল, তারই ধারাবাহিকতায় এই শীতকালীন মেলাটির আয়োজন করা হয়েছে এবং এখানের মধ্যে যারা আসবেন সেবা নিতে তাদের যথাযথ সেবা দেওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে তারা বলছেন তারা আশানুরূপ সফলতা পেয়েছেন। প্রথম দিন অর্থাৎ জামায়াত ইসলামের হরতাল থাকলো, তার মধ্যে তারা প্রায় 1 কোটি টাকার মতো আদায় করেছেন বলে তারা জানিয়েছেন এবং সেই সাথে প্রায় 3,000-এর বেশি রিটার্ন দাখিল করেছে। এছাড়া আমরা প্রথম ঘন্টা দেখেছি, আজকে যে মেলা দ্বিতীয় দিন, সেই প্রথম ঘন্টা আমরা দেখতে পেয়েছি প্রায় 100-এর বেশি লোকজন এসে রিটার্ন দাখিল করেছে এবং রি-রেজিস্ট্রেশন করেছে। একে তারা বলছেন যে আরও হয়তো যেহেতু আজকে শুক্রবার বন্ধের দিন এবং আরও লোক জমবে এবং আগামীকাল শনিবারও ঠিক তারা একই ধরনের অবস্থা থাকবে বলে কর্মকর্তারা আশা করছেন। তারা বলছেন যেহেতু আগ্রাবাদ কার্যভবন এবং যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের মূলত যারা বন্ধে অফিস টাইমে যারা কাজ করতে পারে না, তারা মূলত আজ আয়কর রিটার্ন দাখিল করতে এখানে আসছেন এবং এখানে কিন্তু আমরা দেখেছি আয়কর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরো বিষয়টি মনিটরিং করছেন এবং তাদের পক্ষ থেকে তারা বিভিন্ন প্রায় 4টি যে কর অঞ্চল, সেই 4টি কর অঞ্চলের পাশাপাশি বৃহৎ করদাতা অঞ্চল সহ অন্যান্য বেশ কয়েকটি বুথ করা হয়েছে। তবে একটি সমস্যার বিষয় যেটা বারবার বলা হচ্ছে, এখানে কোনো ব্যাংকের বুথ কিংবা হেল্প ডেস্ক করা হয়নি। তবে কর্মকর্তারা এই বিষয়ে প্রশ্ন করেছিলাম কেন হেল্প ডেস্ক করা হয়নি, তারা বলছে যেহেতু কর্মকর্তারা নিজেরাই এখানে উপস্থিত রয়েছেন, তারা নিজেরাই তদারকি করছেন বিষয়গুলো, সেখানে তাদের হেল্প ডেস্ক আর আলাদা করা হয়নি। এক্ষেত্রে তারা বলছেন আয়কর বিভাগে যত কর্মকর্তা রয়েছে 4টি কর অঞ্চলের সব কর্মকর্তাকে এখানে নিয়োজিত রাখা হয়েছে এবং তারা যথাযথ চেষ্টা করছেন যারা গ্রাহকরা যেন কোনো রকম হয়রানির শিকার না হয় এবং যারা সাধারণ যারা করদাতা রয়েছেন তারা যেন কোনো রকম হয়রানির শিকার না হয়ে আয়কর রিটার্ন দাখিল করতে পারে সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি কিন্তু সকাল থেকে প্রায় 10টা বাজে এই মেলা শুরু হলো, 10টার আগে থেকে সাধারণ লোকজন এসে আয়কর রিটার্ন দাখিল করার জন্য এখানে এসে ভিড় জমিয়েছেন। অর্থাৎ শনিবার আজ বন্ধ দিন হওয়ায় কিন্তু কিছু দর্শনার্থীর পরিমাণটা ভিড় এবং আয়কর যারা রিটার্ন দিচ্ছেন তাদের মধ্যে ভিড়টা সবচেয়ে বেশি। এখন পর্যন্ত বলা যায় ভাই খুব সফলভাবে অর্থাৎ উপচে পড়া ভিড়ের মধ্যে দিয়ে এই চট্টগ্রামের শীতকালীন আয়কর মেলা দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। দর্শক, প্রথমবারের মতো 7টি বিভাগীয় জেলায় চলছে 3 দিনব্যাপী শীতকালীন আয়কর মেলা। সেখানকার খবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কবল এবং রাজধানী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মোস্তফা মাহবুব। অপ্রচলিত পণ্যের রপ্তানির হার বাড়াতে সরকারের পক্ষ থেকে খুব শিগগিরই নগদ আর্থিক প্রণোদনা দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার সচিবালয়ে WTO সম্মেলনের প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন।
এছাড়াও সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী রপ্তানি বাজার ও পণ্য বহুমুখীকরণের পরিকল্পনাও সরকারের রয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। আমাদের ওষুধ পণ্যের উপরে সুবিধা আমরা অর্জন করেছি এবং বাকি যেগুলো আছে এই ব্যাপারে আমরা কাজ করে যাব। WTO প্রতিষ্ঠিত হয়েছিল, আজকে কিন্তু WTO সেই অবস্থানে নাই, কারণ নাই বলেই আজকে TPP হচ্ছে। আমাদের অপ্রচলিত পণ্য নন ট্রেডিশনাল আইটেমসের উপরে আমরা এখন ক্যাশ ইনসেন্টিভ দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেওয়ার আশ্বাস দিয়েছে সৌদি সরকার। পাশাপাশি শিগগিরই ওমরা ভিসা চালুর ব্যাপারেও সবুজ সংকেত দিয়েছে দেশটি। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে NEC সম্মেলন কক্ষে দুদিনব্যাপী বাংলাদেশ ও সৌদি আরবের 11তম যৌথ কমিশনের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এমন আশ্বাস দেন সৌদি শ্রমমন্ত্রী ডক্টর আহমদ বিন ফাহাদ। এ সময় বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে সৌদি আরবের প্রতি আহ্বান জানান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন। এর প্রেক্ষিতে সৌদি সরকারের প্রতিনিধি দল জানায়, আলোচনার ভিত্তিতে দুদেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সব ধরনের উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের আগ্রহ রয়েছে তাদের। ইনভেস্টমেন্ট প্রমোশন আমরা আমাদের ইকোনমিক জোনগুলোতে আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, তারা আসতে পারে এখানে। বিশেষ করে আমাদের ম্যান পাওয়ারের ব্যাপারে কিছু আলোচনা হয়েছিল। আমরা আমাদের জনশক্তি রপ্তানির ব্যাপারে তাদের সহযোগিতা চেয়েছি এবং তারা বলেছে বিশেষ করে স্কিল ম্যান পাওয়ারের ব্যাপারে ডাক্তার এবং নার্সেস এই দুটো ক্যাটাগরিতে তারা আরো বিবেচনা করবে। সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশের শ্রমশক্তির অবদান অপরিসীম, কিন্তু বিগত বছরগুলোতে এখান থেকে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছিল। তবে আশার কথা হলো আলোচনা চলছে, আমরা শ্রমিক নেয়ার পাশাপাশি ওমরা ভিসা চালুর ব্যাপারেও ইতিবাচক। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির সাথে 12 কোটি মার্কিন ডলারের ঋণ চুক্তি করেছে বাংলাদেশ। চুক্তির আওতায় বাংলাদেশ ভারত গ্রিড আন্তঃসংযোগের সক্ষমতা বাড়িয়ে আরো 500 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মেলন কক্ষে এই চুক্তি হয়। এতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন ও এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি সই করেন। 5 বছর গ্রেস পিরিয়ড সহ 25 বছরে 2% সুদে এই ঋণ শোধ করতে হবে। একই বৈঠকে মেঘনা নদীর পানি শোধন করে ঢাকা শহরে সরবরাহের লক্ষ্যে $10 লাখ অনুদান দেয় এডিবি। এর আগে দক্ষিণ কোরিয়ার সঙ্গে 2015 থেকে 2017 সাল মেয়াদের জন্য 2800 কোটি টাকার ঋণ সহায়তা সংক্রান্ত একটি ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষর হয়। রাজধানীতে শুরু হয়েছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার 2015। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এ মেলার আয়োজন করেছে ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টুয়াব। বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর শ্রী বীরেন শিকদার। এ সময় উপস্থিত ছিলেন টুয়াবের সভাপতি অধ্যাপক ডক্টর আকবরউদ্দিন আহমেদ, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খুরশিদ আলম চৌধুরী ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আখতারুজ্জামান খান কবির। 3 দিনব্যাপী এই মেলায় দেশি বিদেশি সব ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, বিমান সংস্থা, হোটেল, রিসোর্ট, ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সিলেটের বিছনাকান্দি, পান্তুমাই, লোভাছড়ার মতো উৎপা নামের আকর্ষণীয় একটি পর্যটন কেন্দ্র অবহেলার অযত্নে বেহাল অবস্থায় রয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত জুড়ে পাহাড়ি স্বচ্ছ পানি আর পাথরের মিলনের কলতানের সঙ্গে পাহাড় মেঘের খেলা পুরো এলাকাকে এক নৈসর্গিক সৌন্দর্যে রূপ দিয়েছে। কিন্তু অবকাঠামো সুযোগের অভাবে সেখানে যেতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় পর্যটকদের। অবশ্য জেলা প্রশাসক জানিয়েছেন, প্রতিবন্ধকতা দূর করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দিগেন সিংহের তোলা ছবিতে আরো জানাচ্ছেন ইকরামুল কবির। আকাশে হেলান দিয়ে ঘুমিয়ে থাকা পাহাড়ের সাথে মেঘের মিতালির এমন অপরূপ সৌন্দর্যে মুগ্ধ দৃষ্টি নামাতেই আটকে যাবে পাথরের সাথে স্বচ্ছ পানির কলকাকলির মোহনীয় রূপে। সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তবর্তী উৎমাছড়াকে ঘিরে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো থরে থরে সাজিয়ে এক অপার সৌন্দর্যের সৃষ্টি করেছে। পাহাড়
আছে, পানি আছে, বিভিন্ন পাথর আছে। এখানে অনেক সুন্দর জায়গা, ঝর্ণা আছে। কমলা বাগান দেখলাম, সবকিছুই দেখলাম, অনেক ভালো লাগলো। পর্যটনের রোমাঞ্চকর আবিষ্কারে আগ্রহী পর্যটকরা এখানে ছুটে এলেও নানা সমস্যার মুখোমুখি হতে হয় তাদের। রাস্তাঘাটের বিকট সমস্যা, এখানে কোনো দোকানপাট নেই, কোনো একটা মানুষের কোনো একটা সিস্টেম নেই। সম্প্রতি প্রধানমন্ত্রী সিলেট কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ সড়কটি জাতীয় সড়কে উন্নীত করে সংস্কার কাজের উদ্বোধন করেন। কাজ শেষ হলেই পর্যটকদের সমস্যার সমাধান হবে বলে আশা করছেন জেলা প্রশাসক। আইসিটি একটা পার্ক হবে, সেটিও আমরা সুন্দর করে গড়ে তোলার জন্য অন্যান্য সকল বিষয়গুলো, আইন শৃঙ্খলা সহ সকল বিষয়গুলো আমরা সাজাতে পারবো। এদিকে নতুন পুরাতন পর্যটন শিল্পের উন্নয়নে সরকারের আন্তরিকতার কথা জানালেন পর্যটন কর্পোরেশনের এই কর্মকর্তা। যাওয়া আসার জন্য যে রাস্তা, এদিকে সরকারের গুরুত্ব সবচেয়ে বেশি। সেই সাথে এখানে যে পর্যটকরা আসবেন তাদের নিরাপত্তার জন্য সরকার বিশেষ টুরিস্ট পুলিশের ব্যবস্থা করেছেন। সরকার 2016 সালকে পর্যটন বর্ষ হিসাবে ঘোষণা করেছে। অবকাঠামো সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা গেলে সিলেট নগরী থেকে 50 কিলোমিটার দূরবর্তী এই পর্যটন কেন্দ্রটি একসময় জনপ্রিয় হয়ে উঠবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ভারত উৎমা সীমান্ত থেকে ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এবার একটি ব্যতিক্রমী বিনোদন কেন্দ্রের খবর। বৃদ্ধাশ্রমের ধারণাকে সম্পূর্ণভাবে এড়িয়ে বন্দরনগরী চট্টগ্রামে কয়েকজন উদ্যমী যুবক গড়ে তুলেছেন প্যারেন্টস লাউঞ্জ নামে একটি ভিন্ন মাত্রার বিনোদন কেন্দ্র, যেখানে প্রতিদিন সন্ধ্যার পর সন্তানরাই তাদের বাবা মাকে নিয়ে আসেন বিনোদনের জন্য। বাবা মা এবং সন্তানদের জমজমাট আড্ডা দেওয়ার পাশাপাশি সেখানে চলে গান শোনা, বই পড়া সহ নানা আয়োজন। প্যারেন্টস লাউঞ্জের সেই গল্প শোনাচ্ছেন কমল দে। স্বাভাবিক চোখে দেখে এটিকে বৃদ্ধাশ্রমে মনে হবে, কারণ এখানে 50 থেকে 70 ঊর্ধ্ব প্রবীণদের আধিক্য বেশি। প্রবীণদের কেউ পাশের জনের সাথে সেরে নিচ্ছেন সুখ দুঃখের আলাপ, কেউ আবার গান শুনছেন, আবার কেউ মেতেছেন তরুণ জীবনের খুনসুটি নিয়ে, কেউ আবার মাইক নিয়ে শোনাচ্ছেন ফেলে আসা দীর্ঘ কর্মজীবনে নানা অভিজ্ঞতার কাহিনী। অন্যরকম এক পরিবেশ, কয়েকজন উদ্যমী তরুণের চিন্তার ফসল এই প্যারেন্টস লাউঞ্জ। বৃদ্ধাশ্রমে বাবা মাকে ছেলেমেয়েরা হাত ধরে পৌঁছে দেয়, কিন্তু আর ফিরিয়ে নিয়ে যায় না। কিন্তু প্যারেন্টস লাউঞ্জে বাবা মাকে তারা পৌঁছে দেন। 2 ঘন্টা শেষে আনন্দ সময় কাটানোর পরে বাবা মাকে জোর করে তাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যান। নগরী জামাল খান এলাকায় গড়ে তোলা প্যারেন্টস লাউঞ্জে প্রতিদিন বিকেল থেকে আসা শুরু হয় সন্তান সহ প্রবীণদের, আর এই আড্ডা চলে রাত 9টা পর্যন্ত। বাবা মাকে হয়তো যে সময়টুকু দেওয়া দরকার সেটা দিতে আমরা কেউ পারছি না, এজন্য তাদের এটা একটা অনেকটা ক্লাবের মতো। এখানে এসে আমাদের সময় কাটাতে ভালো লাগে। কিছু ইয়ং ছেলে পেলে এরা যে সুযোগটা দিছে, আই লাইক ইট। এখানে সব পাচ্ছে, সবাইকে পাচ্ছে সময় কাটানোর জন্য। আপাতত ছোট পরিসর নিয়ে গত 30 অক্টোবর যাত্রা শুরু হওয়া এই প্যারেন্টস লাউঞ্জকে উদ্যমী তরুণরা নিতে চান এক অন্য উচ্চতায়। বই পড়তে পারবেন, সংবাদপত্রগুলো থাকবে সেগুলো পড়তে পারবেন, টিভি দেখতে পারবেন, আর ওনাদের জন্য আমাদের চিকিৎসা সেবার একটা ব্যবস্থা থাকবে। এই প্যারেন্টস লাউঞ্জ পরিচালনার জন্য রয়েছেন সমাজের নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত 50 জন আজীবন সদস্য। তাদের দেওয়া অনুদানেই চলছে এটি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেডের 9ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নগরীর স্থানীয় একটি রেস্টুরেন্টে সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবিরের সভাপতিত্বে সভায় ব্যবস্থাপনা পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা সহ শেয়ার হোল্ডাররা উপস্থিত ছিলেন। সভায় চেয়ারম্যান কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন। এছাড়া শেয়ার হোল্ডারদের জন্য 17% নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়। আমি সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর এবং পরিচালক, আপনারা দেখবেন যে সমস্ত কোম্পানি রেগুলার দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের 50 বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে 2 দিনব্যাপী অনুষ্ঠান চলছে, আর সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার ইজাজ শমিক। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইজাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ফার্মেসি বিভাগটা রয়েছে, সেই ফার্মেসি বিভাগের 50 বছর যে সুবর্ণ জয়ন্তী, সেটি কিন্তু আজকে পালিত হচ্ছে। আপনি জানেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ কিন্তু অনেক ঐতিহ্যবাহী একটি বিভাগ, এবং যেটি 1964 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং 64 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর 2014 সালে কিন্তু এটির সুবর্ণ জয়ন্তী পালিত করার কথা, পালন করার কথা ছিল, কিন্তু তখন দেশের রাজনৈতিক পরিস্থিতি আসলে সেই সুবর্ণ জয়ন্তী পালন করার মতো অনুকূলে ছিল
ছিল না, যার দরুন ফার্মেসি বিভাগের যারা শিক্ষক রয়েছেন তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এটি পরে এই বিভাগের সুবর্ণ জয়ন্তী পালন করা হবে এবং তারই ভিত্তিতে অর্থাৎ পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী 2015-তে এসে আজকে কিন্তু এই ফার্মেসি বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত হচ্ছে এবং সেই সুবর্ণ জয়ন্তীতে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু বিভাগের সাবেক যে শিক্ষার্থীরা রয়েছে সেই সাবেক শিক্ষার্থীরা, তারপরে তাদের বর্তমান যে শিক্ষার্থীরা রয়েছেন তারা এবং বিভাগের সংশ্লিষ্ট যে অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই এসে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এসে জড়ো হয়েছেন এবং কার্জন হলে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং অন্যান্য যে কর্মকর্তা শিক্ষকরা রয়েছেন তাদের উদ্যোগে একটি স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, তিনি সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বর্তমান উপাচার্য মহাশয় আরিফিন সিদ্দিক তিনি রয়েছেন, ইউজিসি সাবেক চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী এবং বিভাগের অন্যান্য বিভাগের চেয়ারম্যান সহ শিক্ষকরা রয়েছেন। এছাড়া আপনি জানেন যে ফার্মেসি বিভাগ বাংলাদেশের ওষুধ শিল্পের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কারণে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক এখানে রয়েছেন এবং ঔষধ শিল্প সমিতির যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত রয়েছেন এবং অন্যান্য যে ওষুধ কোম্পানির যে প্রতিনিধিরা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং উৎসবমুখর পরিবেশে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সুবর্ণ জয়ন্তী কিন্তু এখন পালিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের 50 বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে দুদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানকার খবরাখবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী ইজাদ শমীম। এবারে জানাবো দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। ভালোবাসার নগরী বলতে এক কথায় যে নামটি আসবে তা হলো ফ্রান্সের রাজধানী প্যারিস। 2000 বছরের পুরনো এই নগরী এতটাই পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে যে মনে হবে যেন এক পটে আঁকা কোনো ছবি। তবে শুক্রবারের হামলার পর পর্যটকদের পদচারণায় সদা চঞ্চল প্যারিস যেন পরিণত হয়েছে এক থমথমে নগরীতে। এতে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়ে দেশটির পর্যটন শিল্প। তবে প্যারিস আবারও পুরনো চিত্রে ফিরে যাবে এমনটাই আশা স্থানীয়দের। পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম নিদর্শন প্যারিসের সুবিশাল আইফেল টাওয়ার। 2000 বছরের পুরনো ঐতিহ্যবাহী নগরীর প্রতিটি কোনায় ছড়িয়ে আছে এমন অজস্র সুন্দর ও বিস্ময়ের পদচ্ছাপ। বিজ্ঞান, বাণিজ্য, রাজনীতি, শিক্ষা, শিল্পকলা সহ প্রতিটি ক্ষেত্রে বিশ্বে প্যারিসের মর্যাদাই আলাদা। এ কারণে প্রতি বছর 2 কোটি পর্যটক ভিড় করেন এই ভালোবাসা নগরীতে। কিন্তু শুক্রবারের সন্ত্রাসী হামলার পর বদলে যায় নগরীর দৃশ্যপট। পর্যটকদের পদচারণায় সদা চঞ্চল প্যারিস এখন স্তব্ধ, জনশূন্য। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আগ্নেয়াস্ত্র হাতে নিরাপত্তা বাহিনী অবস্থান নেয় শহর জুড়ে এখন থমথমে অবস্থা। প্যারিসবাসী সহ সেখানে আটকে পড়া পর্যটকদের মধ্যে বিরাজ করছে চাপা আতঙ্ক। এই উদ্বেগ কাটিয়ে প্যারিস কি আগে স্বাভাবিক উজ্জ্বলতায় ফিরে যাবে, এমন প্রশ্ন অনেকেরই। প্যারিস হলো পর্যটকদের তীর্থস্থান, কিন্তু এখন আমাদের গ্রাহকরা অনেক ভীত, আতঙ্কিত। তারা বারবার ফোন করে এখানকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন করছেন। সব মিলিয়ে আমাদের পর্যটন বীমা প্রতিষ্ঠানটি বেশ নড়বড়ে অবস্থায় আছে। ফ্রান্স জুড়ে জরুরি অবস্থা জারি করার পাশাপাশি আবারও হামলা হতে পারে এমন আতঙ্ক থেকে গত কয়েকদিনে অসংখ্য ফ্লাইট, হোটেল ও ক্রুজ শিপের বুকিং বাতিল হয়ে গেছে। এ কারণে ক্ষতির আশঙ্কায় দিন পার করছেন এই শিল্প সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা। এরই মধ্যে বেশ কয়েকজন ফোন করে বুকিং বাতিল করেছেন। আমার ধারণা এমন ফোন আরো আসবে। সামনের দিনগুলোয় পরিস্থিতি কেমন হবে তা নিয়ে আমরা শঙ্কিত। আইফেল টাওয়ার ছাড়াও প্যারিসের প্রধান দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে ঘনক আকৃতির বিশাল দালান লা ডিফেন্স, লুভর মিউজিয়াম, 1000 বছরের পুরনো গির্জা নটর ড্যাম, নেপোলিয়নের সমাধি, কনকর্ড টাওয়ার এবং প্যারিসের রাস্তার পাশে গড়ে ওঠা ঐতিহ্যবাহী রেস্তোরাঁ। কদিন আগেও পর্যটকদের সমাগমে এ শহরে পা ফেলা দায় ছিল। তবে ফরাসি সরকারের করা নিরাপত্তা ব্যবস্থার প্রতি আস্থা রেখে সৌন্দর্য পিপাসু মানুষ আবারও প্যারিসের অলিতে গলিতে পদচ্ছাপ রেখে যাবে এমনটাই আশা পারিবাসীর। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। পরিবেশগত ঝুঁকি এড়াতে 2025 সালের মধ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধের পরিকল্পনা করেছে যুক্তরাজ্য। সম্প্রতি দেশটির জ্বালানি সচিব অ্যাম্বার রুড এমন কথা জানিয়েছেন। এজন্য 2023 সালের মধ্যে এসব কারখানায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হবে বলেও জানানো হয়েছে। কয়লাভিত্তিক কেন্দ্র বন্ধের পর বিদ্যুতের চাহিদা মেটাতে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনের হার বাড়ানো হবে যুক্তরাজ্যে।
21 শতকের উপযোগী বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উপর জোর দিচ্ছে দেশটি। এক্ষেত্রে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সংখ্যা বাড়ানোর কথাও ভাবছে দেশটির সরকার। আগামী ডিসেম্বরেই যুক্তরাষ্ট্রে ব্যাংক ঋণের সুদের হার বাড়ানো হবে বলে ইঙ্গিত দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। ডিসেম্বরে ব্যাংকের পরবর্তী সভায় এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়েছে। দেশটির শ্রমবাজার শক্তিশালী হয়ে ওঠে এবং মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা 2% দিকে এগিয়ে যাওয়ায় সুদের হার বাড়ানোর কথা ভাবছে ফেড। মার্কিন অর্থনীতি শক্তিশালী হয়ে ওঠায় চলতি বছরের সেপ্টেম্বর কিংবা অক্টোবরেই সুদের হার বাড়ানো হবে বলে ধারণা করছিলেন অর্থনৈতিক বিশ্লেষকরা। 2008 সাল থেকে ব্যাংক ঋণের সুদের হার শূন্যের কাছাকাছি রয়েছে দেশটিতে। দর্শক, আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। সরবরাহ বাড়লেও কমেনি শীতকালীন সবজির দাম। মাছের বাজারেও নেই সুখবর, দাম নিয়ে ক্রেতা বিক্রেতার পাল্টা অভিযোগ। শীতের শাল আর চাদর তৈরিতে ব্যস্ত টাঙ্গাইলের তাঁতপল্লী। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কা, সহজ শর্তে ঋণ দেওয়ার আশ্বাস তাঁত বোর্ডের। এবং অযত্নে অবহেলায় সিলেটের উৎমা পর্যটন কেন্দ্রের বেহাল দশা। সীমাহীন দুর্ভোগের শিকার পর্যটকরা, সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের। দর্শক, এই ছিল এ সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গেই থাকুন সময়।